উনি লন্ডনে গেছেন, বেড়াতে গেছেন, শান্তিমনে বেড়াবেন, কিন্তু উনি নিজের ক্লাউনিশ আচরণ দিয়ে তো যারাই লন্ডন পার্কে ঘুরে বেরিয়েছেন তারা দেখে তো বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে একটা পাগলের নেতৃত্বে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে কর্মসংস্থানের সেরা ঠিকানা বাংলা এবং বাংলায় বেকারত্ব 46%, 46% কমেছে এবং এটা বড় সাফল্য নয়। একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বলছো। এখন যদি কেউ অঙ্কে শূন্য পেয়ে বলে আরে 100 পেলে তো একটা এক যুক্ত হতো, এত কিছু না, আমি তো শূন্য পেয়েছি, এটা বড় সাফল্য বলবেন না? বাম আমলে বিদ্যুতের সংকট ছিল যে বলছেন, বাম আমলে বিদ্যুতের সংকট ছিল যখন সিদ্ধার্থ রায় সরকার চলে যায়, বামেরা ক্ষমতায় আসে, তারপর পশ্চিমবঙ্গকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ করেছে বামেরাই। তাই মমতা ক্ষমতায় আসে আজকে বলছেন এখানে বিদ্যুতের সমস্যা নেই। সমস্যা থাকবে কি করে? যা বিদ্যুৎ উৎপাদন বাম আমলে হতো সেই বিদ্যুৎ তিনি খরচা করতে পারছেন না। নিজে স্বীকার করেছেন তিনি সারা রাত জেগে মনিটর করেছেন। ওকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি মনিটর করেছেন, কেন মনিটর করেছেন, আমার ফোনের সমস্ত ট্রানজাকশন নেওয়া উচিত। তদন্তকারী সংস্থা সেসব করেননি, আদালত সেই সমস্ত দিকটা খতিয়ে দেখতে বললে পরে তো আমরা খুশি হব। প্রথমত এটার কোনো আইন গ্রাহ্যতা নেই, আর দ্বিতীয় কথা রাজ্য সরকার শঙ্কিত কেন? রাজ্য সরকারের এই ব্যাপারে মাথা গলাবার কোনো প্রয়োজনই ছিল না। যদি রাজ্য সরকার মনে করতেন যে সঠিকভাবে তদন্ত হওয়াটা একান্ত কাম্য, রাজ্যের বহু মাথা তাড়ানা যুক্ত হয়ে পড়েন। উনি লন্ডনে গেছেন, বেড়াতে গেছেন, শান্তিমনে বেড়াবেন, কিন্তু উনি নিজের ক্লাউনিশ আচরণ দিয়ে তো যারাই লন্ডন পার্কে ঘুরে বেরিয়েছেন তারা দেখে তো বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে একটা পাগলের নেতৃত্বে চলছে, পুরো উন্মাদ। উনি ওখানে বাণিজ্য করবেন কিনা, লন্ডন হাউসে তিনি বিশ্ব বাংলা স্টল খুলবেন, এটা নাকি বিরাট বাণিজ্য। এখন এইসব কথা নিয়ে যারা উল্লসিত হবার চেষ্টা করেন তাদেরও বিবেচনা শক্তি সম্পর্কে খানিকটা তো প্রশ্ন উঠে যায়। তিনি বলেছেন যে বিরাট বিশ্ব বাণিজ্য সম্মেলন করে 14 লক্ষ কোটি টাকার না কত কোটি টাকার উনি প্রস্তাবনা পেয়েছেন, তার মধ্যে 13 লক্ষ হাজার কোটি টাকা থেকে বিনিয়োগ হয়ে গেছে। তাহলে আবার লন্ডনে যাচ্ছেন কেন? আর এদিকে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে সমস্ত ছেলেমেয়েরা গ্রাম শূন্য করে চলে যাচ্ছে দিনমজুরি খাটবার জন্য ভিন রাজ্যে, এমনকি মেঘালয় পর্যন্ত চলে যাচ্ছে, মণিপুরে পর্যন্ত চলে যাচ্ছে, ইসরায়েলে চলে যাচ্ছে ভারতবর্ষের ছেলেরা বন্দুকের ফডার হয়ে। তারা এই সমস্ত অবাস্তব কথা বলে না লোকজনকে একেবারে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা অত্যন্ত নিম্ন ধারণা তৈরি করতে সাহায্য করছেন। আপনারা পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এই ছবিটি তুলে ধরছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে কর্মসংস্থানের সেরা ঠিকানা বাংলা এবং বাংলায় বেকারত্ব 46%, 46% কমেছে এবং এটা বড় সাফল্য নয়। একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বলছো। এখন যদি কেউ অঙ্কে শূন্য পেয়ে বলে আরে 100 পেলে তো একটা এক যুক্ত হতো, এত কিছু না, আমি তো শূন্য পেয়েছি, এটা বড় সাফল্য বলবেন না? আমার খুব মনে আছে, মানে এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমার এক কাজিন, তখন ও ছোট ছিল, আমাদের থেকে তুলনায় ছোট, আমরা একটু বড় ছিলাম। ও বললো যে দেখো দাদা আমাকে খুব বাবা বকছে। বলে কেন? বলে আমি অঙ্কে 10 পেয়েছি। আমি সেটা বকবেই তো। বলছে বাহ, হাফ ইয়ারলিতে শূন্য পেয়েছিলাম, এবার 10 পেলাম, এটা কি বকার ব্যাপার হলো না? উচিত ছিল আমাকে প্রশংসা করার। আমি বললাম, তা ঠিক, তুই ঠিক বলেছিস, 10 গুণ উন্নতি হয়েছে তোর, তো প্রশংসা হবেই। এখন মমতা ওই জাতীয় প্রশংসা যদি পেতে চান বা করতে চান তা করতেই পারেন, কিন্তু উনি যখন কোনো কথা বলেন না সাধারণ মানুষ ধরে নেয় পাগলের প্রলাপ। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের সব আছে কিন্তু বাংলার গৌরব নষ্ট হয়েছে আমাদের আগের সরকারের জন্য, অর্থাৎ আপনাদের সরকারের দিকে তিনি আঙুল তুলছেন। আগে লোডশেডিং এর সমস্যা হতো, এখন সেটা হয় না। আর দেউচা পাচামির কয়লা উত্তোলন শুরু হলে আগামী 100 বছর কোনো বিদ্যুতের সমস্যা হবে না, বিদ্যুতের খরচা কমবে বলছেন লোক। আচ্ছা, মমতাকে তোকে জিজ্ঞাসা করতেই পারতেন যে উনি ক্ষমতায় আসার পর কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেছেন। বাম আমলে বিদ্যুতের সংকট ছিল যে বলছেন, বাম আমলে বিদ্যুতের সংকট ছিল যখন সিদ্ধার্থ রায় সরকার চলে যায়, বামেরা ক্ষমতায় আসে, তারপর পশ্চিমবঙ্গকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ করেছে বামেরাই। তাই মমতা ক্ষমতায় আসে আজকে বলছেন এখানে বিদ্যুতের সমস্যা নেই। সমস্যা থাকবে কি করে? যা বিদ্যুৎ উৎপাদন বাম আমলে হতো সেই বিদ্যুৎ তিনি খরচা করতে পারছেন না। উনি 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন পশ্চিমবঙ্গে, আমি তথ্যতে জানতে চাই। এক সময় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য বামেদের যুবরা অর্থাভাব ছিল বলে রক্তদান করে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন। তখন একটি দৈনিক পত্রিকায় লিখেছিল যে সিপিএম এর বাচ্চাদের রক্তের দাম নাকি একটা এই ধরনের মন্তব্য করেছিল। সুতরাং ওদের তো সেই দলের সেই যোগ্যতার মাপকাঠির মানুষরা, তাই একটা অনর্গল মিথ্যে কথা বলে দিলেন।
কলকাতা লন্ডন সম্পর্ক আরো প্রাণবন্ত করতে তৎপর হয়েছেন কোথাও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর শাসকরা সূত্রে। আর তাই তিনি লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ানের দাবি জানিয়েছেন। কলকাতা থেকে লন্ডনে সরাসরি উড়ান ছিল তো, আগে বন্ধ হয়েছে তো মমতার আমলে। আমি নিজে তো এখান থেকে কলকাতা বিওসিতে লন্ডনে গিয়েছি, সে তো ছিল, এটা বন্ধ হয়েছে তো মমতার আমলে। যেদিন থেকে উনি সিঙ্গুরের ধ্বংসাত্মক আন্দোলন শুরু করলেন, তারপর থেকে একের পর এক সমস্ত এই বাণিজ্যিক উড়ান বন্ধ হয়ে গেল। সুতরাং উনি নিজে কবর খুঁড়ে এখন বলছেন কবরের উপর দাঁড়িয়ে আমি কবরে ফুল ফেলছি। পাগলের কথা, মানুষ অত সহজে কি ভুলে যাবে নাকি? আপনি আসবেন কেন এখানে? যদি দেখেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হাইড পার্কে গিয়ে পুরো ক্লাউনের ব্যবহার করছেন, সেখানে কেউ আসে নাকি? একদমই তার সেই ব্যাকওয়ার্ক রীতিমতো পুরো ক্লাউন পশ্চিমবঙ্গের মান সম্মান মাটিতে ধুলায় লুটিয়ে দিলেন। এবং ওর সঙ্গে যারা গিয়েছিলেন তারাও যারা এই ক্লাউনিশ আচরণের সঙ্গে যুক্ত আছেন, কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, দেখা হলে জিজ্ঞাসা করব যে তোমরা নিজেরা ক্লাউন বনছো কেন? নিজেদের বুদ্ধিবৃত্তি রেখে আলাদা করে থাকো। আসলে আরজিকর মামলায় একদম কলকাতা হাইকোর্টে এই মামলার স্থানান্তরীকরণ হয়েছে এবং ধর্ষণ না গণধর্ষণ তিলোত্তমার মামলায় রীতিমতো বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট এবং বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য যে যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে, সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে তিনি জানতে চেয়েছেন। অন্যদিকে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আরো কেউ আছে? বিচারপতি কি স্যার ঠিক জায়গাগুলো ধরলেন? এই তো প্রথম দিন থেকে এ কথা আমরা বলছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এটা কোনো একজনের পক্ষে হঠাৎ যৌনতাড়িত হয়ে কাউকে ধর্ষণ করে দিলাম এ ঘটনা নয়। এই ঘটনার পেছনে বৃহৎ ষড়যন্ত্র আছে, এবং বৃহৎ ষড়যন্ত্র আছে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন। তিনি সারা রাত জেগে মনিটর করেছেন। ওকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কি মনিটর করেছেন, কেন মনিটর করেছেন, আমার ফোনের সমস্ত ট্রানজাকশন নেওয়া উচিত। তদন্তকারী সংস্থা সেসব করেননি। আদালত সেই সমস্ত দিকটা খতিয়ে দেখতে বললে পরে তো আমরা খুশি হব। সিবিআই এর তরফে একদম আইনজীবী রাজদীপ মজুমদারকে বলতে শোনা গেল যে আমাদের আরো একটু সময় দরকার। সেক্ষেত্রে বিচারপতিও পাল্টা বললেন যে এতদিন তো হয়ে গেল, সিবিআই আবার কেন সময় চাইছে? স্যার আপনার কেন মনে হয় সিবিআই আরো সময় চাইছে? দেখুন, আমি যেটা বারবার বলি যে এই রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে সিবিআই চূড়ান্তভাবে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে পড়েন, এবং দেশের যারা রাজনৈতিক নিয়ন্ত্রণ হয়েছেন আরএসএস পরিচালিত মোদিরা, তারা আরএসএস পরিচালিত মমতাকে বিব্রত করতে চায় না। ওদের পত্রপত্রিকাতেই লেখা হয়। সিবিআই তদন্ত মন্ত্রিসভা থেকে যদি নিয়ন্ত্রিত হয়, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। রাজ্যের তরফে এদিন একদম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা গেল যে নতুন কোনো তদন্তে রাজ্যের আপত্তি নেই। তবে তার একটা প্রশ্ন রয়েছে যে আদালত কি ট্রায়ালের পর ফের তদন্তের কথা বলতে পারে? ট্রায়াল কোর্টের কাছে যাননি কল্যাণবাবুর এই মন্তব্য কি স্যার আইনত ঠিক? প্রথমত এটার কোনো আইন গ্রাহ্যতা নেই, আর দ্বিতীয় কথা রাজ্য সরকার শঙ্কিত কেন? রাজ্য সরকারের এই ব্যাপারে মাথা গলাবার কোনো প্রয়োজনই ছিল না। যদি রাজ্য সরকার মনে করতেন যে সঠিকভাবে তদন্ত হওয়াটা একান্ত কাম্য, রাজ্য সরকার ভয় পাচ্ছেন বলেই তো তারা এই সমস্ত আবোল তাবোল যুক্তি হাজির করছেন আদালতে। রাজ্যের প্রশ্ন যে 1 বছর ধরে সিবিআই কি করছে সেটা মানুষ জানতে চায়। 15 দিনের মধ্যে শেষ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই, রাজ্যের তরফে কথা বলা হচ্ছে, এবং বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে? রাজ্যের প্রশ্ন যে পরিবার হাইকোর্টে কেন এসছে, বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন? রাজ্যের তরফে এই প্রশ্নগুলো উঠে আসছে, কি বলবো? এটা তো বিস্ময়কর। রাজ্য সব প্রশ্ন করবে কেন? রাজ্য যখন এইসব প্রশ্ন করে তখন বুঝতে হবে যে রাজ্য নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়ে গিয়েছে। যে তদন্ত যদি হয় তবে রাজ্যের বহু মাথা যারা মনিটর করছিলেন সারাদিন ধরে তারা না যুক্ত হয়ে পড়েন। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। একদিকে তিলোত্তমার মা বাবা যারা বারংবার বলেছেন যে এই ঘটনায় একজন অভিযুক্ত, সার্কামস্টান্সেস যা ছিল সেটা তাদের সেই একজন অভিযুক্ত এটা মেনে নিতে রীতিমতো তারা পারছিলেন না কখন থেকে, এবং প্রথম দিনের শুনানিতে রীতিমতো বিচারপতি একদম গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে বলেছেন। কিভাবে দেখছেন? আমি আবারও বলি, কথা তো প্রথম দিন থেকে আমি বলে আসছি। এই বারবার বলি যে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, সেটা থেকে তো প্রমাণ হয় এর সঙ্গে একজন থাকতে পারে না। ষড়যন্ত্র তো একজন করতে পারে না। ষড়যন্ত্র করতে গেলে একের অধিক মানুষের যোগাযোগ দরকার, এবং এই খুন বা ধর্ষণ যাই বলুন না কেন, এটা কোনো একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব না। আর বিশেষ করে একটা সিভিক ভলেন্টিয়ার, তিনি একজন কর্মরত চিকিৎসকের কাছে পৌঁছে যাবেন, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। আর শেষ প্রশ্ন আপনার কাছে, এর আগে তিলোত্তমার বাবা এবং মাতা দুজনেই বলেছিলেন যে 54টা প্রশ্ন তারা করেছিলেন সিবিআই এর কাছে, এবং সেই প্রশ্নের উত্তর রীতিমতো অধরা। আদালতের কাছেও তারা এই প্রশ্নগুলো রেখেছেন এবং তারা উত্তর পেতে চাইছেন। স্যার এখানে একটা প্রশ্ন থাকে যে আদালত কিভাবে সেই প্রশ্নের উত্তর দেবে, এবং সেটা আদালতের কাছে প্রশ্ন রেখেছে, আদালত তদন্তকারী সংস্থাকে দিয়ে
তদন্তের কি ফলাফল হয়েছে জানার চেষ্টা করবে, তাই করেছেন আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সে কথাই বলেছেন তিনি, যার ফলে চেপে পাঠিয়েছেন সিডি মানে কেস ডায়েরি, যার মধ্যে থাকবে কিভাবে তদন্ত হয়েছে, কি হয়েছে না হয়েছে সমস্ত তথ্য, সেখান থেকে বোঝা যাবে। স্যার এ যাবৎকালে নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত মামলায় আমরা দেখেছি হাইকোর্টের ইন্টারভেনশনেই, হাইকোর্ট যখন থেকে ইন্টারভিন করেছে একটা দিক এসছে তদন্তের, কোথাও গিয়ে এই মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আসা নতুন করে কি কোনো রহস্যের উন্মেষণ হবে? না না, কলকাতা হাইকোর্ট তারা দেখভাল করতে পারেন যে তদন্ত ঠিক মতো হচ্ছে কিনা, বা তদন্ত যে পথে যাওয়া উচিত সে পথে গিয়ে কাজ করছেন না বেপুত হচ্ছেন, এই ছাড়া তো কলকাতা হাইকোর্টে কিছু করার নেই। যা করতে হবে তদন্তকারী সংস্থাকেই করতে হবে। হাইকোর্ট হয়তো তার তদারকি করতে পারেন, দেখভাল করতে পারেন। হাইকোর্ট দেখভাল করলে ভালো, বিশেষ করে যে বিচারপতি দেখছেন তার নিজস্ব ক্রিমিনাল ল সম্পর্কে যথেষ্ট প্রজ্ঞা আছে, অতএব তিনি দেখলে আমরা আশা করতে পারি যে তদন্তটা ঠিক পথেই যাবে।